पुतुगे तो दिल धड़कता है। লেখায় ইয়াসমিন নাহার। সৌমিক ভাবে নিজে কখনো ওর বিয়ে হবে, ঘরে বউ আসবে এবং ওর সংসার হবে। কারণ ঘরেতে ছিল না কখনো। বুঝতে শেখার আগেই সৌমিক বাবা হারা। এরপর যখন কিছুটা বুঝতে শিখলো, কেবল ঠোঁটের উপর গোফের সরু রেখা, ঠিক তখনই ওকে একদম একা করে দিয়ে মা পৃথিবী ছেড়ে চলে গেল। সেই তখন থেকেই সৌমিক একা, একদম একা। পড়াশোনায় সৌমিক বরাবরই ভালো। চাচা, মামাদের সাহায্য সহযোগিতায়, সেই সাথে কিছু স্কলারশিপ আর টিউশনি, সব মিলিয়ে পড়াশোনাটা শেষ করতে খুব বেশি বেগ পেতে হয়নি। তবে কিনা সৌমিক একটু চুপচাপ স্বভাবের, যাকে বর্তমানে একটু স্টাইল করে বলা হয় ইন্ট্রোভার্ট। ঠিক এজন্যই বন্ধু বান্ধব কম, আর ঘরে এবং মনে জমাট বাঁধা একাকিত্ব। পৃথিবীতে মানুষের সাহায্যে মানুষই এগিয়ে আসে, এজন্যই পৃথিবী টিকে আছে। মানুষ নামক প্রজাতি টিকে আছে। তেমনি কিছু শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসে সৌমিকের বেশ ভালো একটা চাকরির ব্যবস্থা করে। তার সৌমিক তো পরিশ্রমী ছেলে, বিনয়ী, ভদ্র। কাজে কর্মে বুঝিয়ে দেয় ওকে যারা নিয়োগ দিয়েছে, মোটেও ভুল করেনি। গোল বাঁধে বিয়ের ক্ষেত্রে। বাবা মাহীন হওয়ায় কিছু ভালো প্রস্তাবে সে ঠিকঠাক ক্লিক করলো না। এদিকে সৌমিক সারা জীবন নিজের পড়াশোনা আর রুটি রুজির চিন্তায় ব্যস্ত থাকায় মেয়েদের নিয়ে ভাবার সুযোগ হয়নি। এখন বিয়ের কথা ওঠাতে ভয় পাচ্ছে। তার উপরে বন্ধু বান্ধব, কলিগদের বিয়ে নিয়ে রিভিউটা ঠিক সুবিধা না। যেন জেলে যাওয়ার মতো ব্যাপার, কিংবা সেদে গলায় রশি দেয়া। তবুও এই যারা বিয়ে নিয়ে যারা এমন ভয়ঙ্কর কথা বলে, তারাই উঠে পড়ে লাগে সৌমিকের বিয়ের জন্য। এই যেন আবহমান কাল ধরে লেজ কাটা শ্যালদের দৌরাত্ম। নিজেদের লেজ কাটা বলেই কিনা অন্যদের লেজেরা ঠিক সহ্য করতে পারে না। সেই লেজ কাটাদের কারণে আজ সৌমিকের বিয়ে হয়ে গেল অতসীর সাথে। এদিকে অতসীও কখনো ভাবেনি ওর বিয়ে হবে। উভয় অতসীর কারণটা কিঞ্চিত ভিন্ন। বিয়ে, সংসার, এসবের প্রতি অতসীর চরম অনীহা। ওর বড় বোন অনন্যার খুব ঘটা করেই তারই ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়। কিন্তু 6 মাস না যেতেই সেই ভালোবাসার রং ফিকে হয়, কুৎসিত বাস্তবতা বের হয়ে পড়ে। অনন্যার শ্বশুরবাড়ি থেকে বিশেষ করে ওরই স্বামী বারবার চাপ দেয় বাপের কাছ থেকে টাকা আনার জন্য। ব্যবসার নাম করে টাকা নিলেও 2-4 দিনে সেই টাকা উড়িয়ে আবার অনন্যাকে চাপ দেয় টাকার জন্য। ততদিনে অনন্যা অন্ধ, সত্তা, অসুস্থ এবং বিরক্ত। অনন্যা বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করে। ঠিক তখনই অনন্যা জীবনের আরো কুৎসিত অংশটা দেখতে পায়। স্বামী নামক ডুবে যেন আর নিজের অন্ধ, সত্তা বউয়ের গায়ে হাত উঠাতে পিছুপা হয় না। নিজের অনাগত সন্তানের জীবন বাঁচাতে অনন্যা বাধ্য হয়ে ফিরে আসে পিতার বাড়ি। অনন্যাদের পিতা শফিক হাসান এমন অন্যায় মানা মানুষ না। নিতান্তই নিজের সন্তানের মান সম্মান আর খোয়াতে চান না, এজন্য কোন মামলা মোকদ্দমা করেননি। কিন্তু পরের দিনই ডিভোর্স লেটার পাঠানোর ব্যবস্থা করেছেন। আরেকটা কাজ করেছেন শফিক হাসান, নিজের আত্মীয় স্বজনদের হাহাকার থেকে অনন্যাকে বাঁচাতে অতি দ্রুত দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। অনন্যার এক খালা থাকে ইউকেতে, সেখানেই উঠে পড়ে অনন্যা নিজের পথ ঠিকই খুঁজে বের করেছে। এখন মার সন্তান বেশ ভালো সময় পার করছে। কিন্তু এসব কিছুর মারাত্মক প্রভাব পড়েছে অতসীর উপর। সে অনেকটা চিরকুমারী হওয়ার ব্রত নিয়ে বসেছিল। শফিক হাসানের খুব একটা আপত্তিও ছিল না। কিন্তু বাদ সাধলেন অতসীর মা তাসলিমা বেগম। চিরায়ত বাঙালি মায়ের রূপ। বড় মেয়ের একে তো এমন জীবন, তার উপর ছোট মেয়ে যখন সংসার করবে না ঘোষণা দিল, তাসলিমা বেগম অসুস্থ হয়ে পড়লেন। কোন ওষুধে কিছুতেই কাজ হয় না, হাই প্রেশার মোটে কমে না। শেষে বাধ্য হয়ে অতসী তিতু করলা মুখে দেওয়ার মতো বিয়ের জন্য রাজি হলো। কিন্তু বিয়ের আগে কে বর আর কেমন ঘর জিদ ধরে কিছুই দেখল না। শফিক হাসান বুদ্ধিমান মানুষ, মেয়েকে ভালো রকমই চিনেন। এজন্য শান্ত, ভদ্র আর 3 কুলিকে না থাকা সৌমিককে বেছে নিলেন। স্বার্থপরতা হলেও ভাবলেন, শ্বশুর শাশুড়ি না থাকলে মেয়ে কিছুটা উল্টাপাল্টা আচরণ করলে সৌমিক নিশ্চয় সামলে নেবে। শফিকের ভাইয়ের অফিসেরই জুনিয়র সৌমিক। ওর অনেক গুণের বর্ণনা বহুবার শুনেছেন। এই হলো সৌমিক অতসীর বিয়ের প্রাক ইতিহাস। কেউই ভাবেনি সংসার করবে, কিন্তু আজ নিয়তির খেলায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একই ছাদের নিচে। সৌমিক অতসীকে নিয়ে যখন ওর নতুন কেনা ফ্ল্যাটে ঢুকলো না, মুখ কুঁচকে থাকা অতসীর কুচকানো চেহারা অনেকটাই স্বাভাবিক হলো। 3 রুমের মাঝারি সাইজের ফ্ল্যাটে খুব বেশি ফার্নিচার না থাকলেও ঝকঝকে তকতকে পরিষ্কার।
বেডশিট টান টান করে পাতা, ফুল দিয়ে জবরদং ঘরে সাজানো নেই। বেডরুমের সাইড টেবিলে একটা ফুলদানিতে কিছু দোলন চাপা ফুল হালকা মিষ্টি সুবাস ছাড়াচ্ছে। আসলে আমার তেমন কেউ নেই তো। চাচা চাচি যারা এসেছিলেন কমিউনিটি সেন্টার থেকে বিদায় নিয়েছেন। আপনাকে বরণ করে নেয়ার কেউ নেই। আপনার নিজের ঘর মনে করে নেবেন প্লিজ। আমি জরুরি কিছু ফার্নিচার ছাড়া তেমন কিছুই কিনিনি। বুঝি না তেমন। আপনি রুমে যান, ফ্রেশ হয়ে নিন। অনেক ধকল গেছে। আর ফুল দিয়ে বেশি সাজায়নি কারণ অনেকের ফুলে অ্যালার্জি হয়। আমি তো আপনার বিষয়ে বলতে গেলে কিছুই জানি না। আপনিও তাই। একটু মানিয়ে নিন প্লিজ। চোখ নিচু করে খুব নরম গলায় কথাগুলো বলেই সৌমিক অন্য আরেকটা রুমে ঢোকে। অনেকটা হাঁপ ছেড়ে বাঁচে অতসী। আগে ভাগে তেমন খোঁজ না নিলে এটুকু শুনেছিল ছেলেটা বেশ ভদ্র। এখন তার প্রমাণ পেল। অতসী একটু মেজাজি টাইপের কঠিন মেয়ে হলেও মনে মনে ঠিকই নার্ভাস ছিল, না জানি কি পরিস্থিতি ফেস করতে হয়। যাক, এখন ফ্রেশ হয়েই ভেবে একটা অফ হোয়াইট কালারের থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো অতসী। মেকআপ তুলতে যেয়ে আবারও মেজাজ খারাপ হলো। 14 স্তরের এই ব্রাইডাল মেকআপ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু চাচাতো ভাবি জোর করে নিয়ে গেল, সাথে অতসীদের টাকায় নিজেও ফ্রি সেজে আসলো। আসল উদ্দেশ্য সেটাই ছিল মনে মনে ভাবে অতসী। গোসলি করে ফেলল। শরতের এই সময়ে বেশ গরমই পড়ে। তারপরে সারাদিন নানা আনুষ্ঠানিকতা আর ভারী শাড়ি মেকআপে দম বন্ধই লাগছিল। রুমে এসে বসতেই ছোট্ট করে নক করে সৌমিক ঢুকলো। হাতে একটা প্লেটে গরম ধোয়া ওঠা ভাত, মুরগির মাংস। এটা এখন রান্না না, গতকাল রাতে করেছিলাম। ক্ষুধা লাগার কথা, এজন্য ফ্রিজ থেকে বের করে গরম করলাম। খেয়ে নিন। কোন উত্তরের অপেক্ষা না করেই সৌমিক ফিরে গেল। সত্যি বলতে গোসল করতেই অতসীর বেশ ক্ষুধা লেগেছে। দুপুরে নানান চিন্তা ভাবনায় খাওয়াই হয়নি। সকালে তেমন খাওয়া হয়নি। বেশি চিন্তা ভাবনা না করে খাওয়া শুরু করলো। বাহ, রান্নাটা তো বেশ মজার। বুয়াদের রান্না তো এমন হয় না, তেল ঝালে ভরা থাকে। এটা অনেকটা মায়েদের রান্নার মতো, তেল মশলা পরিমাণ মতো কিন্তু স্বাদে ষোলো আনা। এসব ভাবতে ভাবতেই খেয়ে ফেললো। আপনি শুয়ে পড়ুন, আমি পাশের রুমে আছি। কোন প্রয়োজন হলে জানাবেন। প্লেট নিয়ে এটুকু বলেই সৌমিক বের হয়ে গেল। লে বাবা, এত বেশ জামাই আদর দেখা যাচ্ছে। যাক, ভালোই হলো, ঘুমিয়ে পড়ি। আবার মনে মনে বলতে থাকলো অতসী। বিয়ের বাসর রাত সম্পর্কে আমাদের দেশে এত রসভরা গল্প প্রচলিত যে সেখানে সৌমিকের এমন আচরণ অনেকটাই কাচ্চির পাশে নিরামিষ সবজির মতো। পাশের রুমে এসে সৌমিকও হাঁপ ছেড়ে বাঁচে। একে তো জীবনে কোন মেয়ের সাথে সেভাবে কথা বলেনি, তার উপরে একসাথে কত কথা বলল। কিন্তু উপায় ছিল না। সৌমিককে তো আর নিজের বাসা ছাড়তে হয়। নিজের বেডরুমটা ছেড়েই এখন চিন্তায় আছে ঘুম হবে কিনা। আর মেয়েটাকে পরিবার, ঘর সব ছাড়তে হয়েছে। এসব চিন্তা করেই সৌমিক চেষ্টা করেছে যতটা পারা যায় মেয়েটাকে ইজি করার। শিক্ষিত, ভালো পরিবারের মেয়ে নিশ্চয় মানিতে নিতে পারবে। প্লেটে কিছু ভাত আর মাংস নিয়ে সৌমিকও খেতে থাকে। রান্নাটা ওর নিজেরই করা হলে হোস্টেলে থাকতে থাকতে বেঁচে থাকার তাগিদে রান্না বান্না মোটামুটি শিখে নিয়েছে। এতে লাভ দুইটা। এক, এতে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়। দুই, তুলনামূলক খরচ কম। চামচ খুন্তি নাড়াচাড়া করতে করতেই কয়েকটা পদ বেশ ভালো রান্না শিখে ফেলেছে। মুখে কয়েক লোকমা মুখে দিতেই সৌমিকের ফোনে কল আসে। এখন আবার কে কল দিল ভাবে সৌমিক। ওহ, জাহিদ ভাইয়ের ফোন। জাহিদ সৌমিকের কলিগ। বেশ রসিক মানুষ, কিন্তু ওনার রসিকতা কখনো কখনো ভদ্রতার সীমানা ছাড়িয়ে যায়, যেটা সৌমিকের ভালো লাগে না। এখন ফোন রিসিভ করলে নানা নাদির অসত্য কথা শুনতে হবে, আবার রিসিভ না করলে আগামীকাল অফিসে ওনার যন্ত্রণায় টিকে যাবে না। সৌমিক যে বিয়ে উপলক্ষে মাত্র একদিন ছুটি নিয়েছে, এটা নিয়েই খোঁজার শেষ নেই। কিন্তু ছুটি নিয়ে বাসা বসে থেকে সৌমিক কি করবে বুঝে পায় না। দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফোন রিসিভ করে সৌমিক। আমি তো ভাবলাম তুমি ফোন রিসিভও করবে না ভাইডি, হে হে। ঘরে নতুন বউ বলে কথা। আপনার ফোন রিভিস না করে উপায় আছে ভাই? তোমাকে বুদ্ধি দিতে ফোন দিলাম ভাইডি, হে
হে হে, বাসর রাতেই কিন্তু বিড়াল মারতে হয়। বিড়াল কুকুর কোন কিছুই মারার ইচ্ছে নেই ভাই। আমি খাচ্ছি, রাত হয়েছে, আপনি ঘুমান, কাল দেখা হচ্ছে। জাহিদকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে বিরক্ত মুখে ফোন রেখে দেয় শ্রমিক। এসব মানুষের রুচি নিয়ে তার বিরক্ত লাগে। এরা যে কিভাবে মানুষ বিয়ে করেই তার প্রবৃত্তি মেটাতে ঝাঁপিয়ে পড়বে। ঘৃণায় শ্রমিকের মুখ বিকৃত হয়ে যায়, খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। প্লেট সিঙ্গিয়ে রেখে হাত ধুয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। শ্রমিকের ইচ্ছা এবং রুচির সাথে বেশিরভাগ মানুষেরই মিল হয় না। শ্রমিক বুঝে বিয়ে মানে জীবনে চলার পথে এমন একজনের হাত ধরে যে তার বিপুলের দিনে চোখে চোখ রেখে বলবে, ভয় কি, আমি তো আছি। ঘরে একজন মানুষ থাকায় শ্রমিকের একাকী জীবনে অনেক বড় কিছু। ও চায় ওর বউ বন্ধু হোক, এক কাপ চায়ের সঙ্গী হোক। জানে না অতসী মেয়েটা ওর সাথে কতটুকু মানিয়ে নিতে পারবে, কিন্তু শ্রমিক ওর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালের রোদ চোখে পড়তেই অতসীর ঘুম ভেঙে যায়। এতটা বেলা করে ঘুমালো? অবাক হয়ে যায় অতসী। নতুন জায়গায় ওর ঘুম হয় না, কিন্তু গতকাল এতটাই ক্লান্ত ছিল যে বেহুশের মতো ঘুমিয়েছে। আড়মোড়া ভেঙে মনে পড়লো, আরে ওর তো একজন বর আছে। গত রাতে তো সে ভাত এনে খাইয়েছিল। আজ থেকে কি অতসীকেই রান্না করতে হবে? অতসী ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ডাইনিং স্পেসে উকি দিল। সেখানে কেউ নেই। রান্নাঘরের দিকে শ্রমিকের ছায়া দেখা যাচ্ছে। ও আপনি? ঘুম হলো? অবশ্য নতুন জায়গায় ভালো ঘুম না হওয়ারই কথা। আমি তো সকালে ফ্রোজেন রুটি পরোটা ভেজে খাই, সাথে ডিম মামলেট বা আলু ভাজি। আপনার জন্য করে রেখেছি, আপনি খেয়ে নেবেন। আমার অফিস আছে, চলে যাচ্ছি। একটু পরে বুয়া খালা এসে ঘর পরিষ্কার করে যাবে। যা বাবা, অতসীর তো কিছুই বলার সুযোগ নেই। এত দেখি স্টার জলসা সিরিয়ালের মতো জীবন হয়ে গেল। এখন শ্রমিকের কোন এক্স গার্লফ্রেন্ড এসে স্ত্রী দাবি করলেই 16 আনা সিরিয়ালের গল্প। এসব আবল তাবল ভাবতে ভাবতে অতসী এসে ফেলল। নাস্তা খেয়ে অতসীর আর কোন কাজ নেই। সারা বাসা ঘুরে দেখতে লাগলো, তেমন কিছুই নেই দেখার মতো। দুই রুমে দুইটা বেড, একটা আলমিরা, টিভি, ফ্রিজ আর একটা ডাইনিং টেবিল, ছাড়া কিছুই নেই। একটা ড্রেসিং টেবিলে নেই নিজের চেহারা দেখবো কোথায়? বেসিনের আয়নায়। অতসী ভাবতে লাগলো। এমন সময় ওর মোবাইলে একটা টুং করে মেসেজ আসলো, ঘরে অনেক কিছুই কিনে নেই, আপনি রাজি থাকলে একসাথে যেয়ে কিনে আনতে পারি। ছেলেটা বেশ চালাক, আমাকে কেমন সংসারে জড়িয়ে ফেলছে। অবশ্য বাড়িতেও তো শান্তি ছিল না, মা সারাক্ষণ ক্যাট করতো। এখানে বরং শান্তিতে থাকা যাবে। আর ফ্ল্যাটমেট হিসেবে শ্রমিকের সাথে কেনাকাটা করাই যায়। ফ্ল্যাটমেট মনে মনে হাসে অতসী। এদিকে বান্ধবীরা মেসেঞ্জারে একের পর এক মেসেজ দিচ্ছে। ধুর, ওদের এসব আওলা ঝাওলা কথার উত্তর দিয়ে লাভ নাই। সৌমিকের মেসেজের উত্তরে শপিংয়ে যেতে চায় জানিয়ে নেট অফ করে দেয়। এরপর বেডরুমে থাকা ছোট্ট একটা বইয়ের ওয়াল ক্যাবিনেট থেকে একটা বই নিয়ে পড়তে থাকে। চোখে কখন জানি আবার ঘুম ধরিয়ে যায়। ধরফর করে ঠেলে উঠে কলিং বেলের শব্দে এখন আবার কে আসলো? অতসী ফ্ল্যাটের দরজা খুলে দিতেই মধ্যবয়সী একজন মহিলা কল কল করে কথা বলতে বলতে ঘরে ঢুকলো। আরে সৌমিক বাপ জানতো সেই মিষ্টি একখান মেয়েকে বিয়ে কইরা আনছে। আহারে বাপের দুঃখ এবার যাবো গা। একা একা হাত পোড়ায় খায়। আমি কত কইরা কই বাপ আমি রান্না কইরা দিই, তা সে কয় না খালা, কারোর উপর নির্ভর করো না, পোলের জীবনে তো শোক আর শোক। মাগো আপনি একটু দেখা রাখেন। মহিলা ঘোর কৃষ্ণবর্ণ, একটা প্রিন্টের শাড়ি পিছিয়ে পড়া, কিন্তু চেহারায় অদ্ভুত একটা মায়া। উনার মুখ আর হাত একসাথে চলতে লাগলো। দ্রুত হাতে রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ু হাতে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে। ঘরে কিন্তু তেমন কিছু নাই কইলাম। আমি কই, ও বাপ, তুমি আরো কিছু কিনো। তা কয় খালা, আমার পছন্দে তোমাদের বউয়ের পছন্দ হয় কিনা তাই কিনি নাই। কি যে ভালো পোলা, আমাকে যখন খালা কয় ডাক দেয়, পরান্না জুড়ে যায়। কিন্তু কাজ কি রান্না হবে আমা? খালা আমাকে তো কিছু বলেনি। খাড়াও, আমি শুই না লই।
খালা তার কোমরে গোজা একটা বাটন মোবাইল বের করে ফোনে কথা বলল। তখনই অতসীর মনে হলো, আরে সৌমিকের ফোন নাম্বার তো অতসী জানে না। এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল। আম্মা, আজ রান্না হবে না নাকি? আমাকে কইলো তোমরা নাকি বাইরে খাইবা। অতসী কিছু বলতে পারল না। আসলে ও তো কিছু জানি না। খালি মনের মধ্যে প্রশ্ন জাগলো, দুপুরে খাবে কি? বুয়া খালা নিজের মতো করে বকতে বকতে কাজ শেষ করে চলে গেল। অতসী আবার একা হয়ে গেল। ফোনে রিং বেজেই চলেছে। ফোনে মা লেখা, মানে মা কল দিয়েছে। অতসীর কথা বলতে ইচ্ছে করছে না। ফোন রিসিভ করে না। শাওয়ার নিয়ে আরেকটা নতুন মেরুন রঙের থ্রি পিস পরে। এই থ্রি পিসটা বেশ সুন্দর। কোন একটা দেশীয় ব্র্যান্ডের, পরার পরে মনে হয় সুন্দর লাগছে, যদিও আয়না না থাকায় ঠিকঠাক বুঝতে পারছে না। এই ড্রেসটা সৌমিকের দেয়া। এদিকে দুপুর দুটো আকাশ কালো করে মেঘ জমা হয়। একা ফ্ল্যাটে নতুন জায়গায় অতসীর কেমন যেন লাগে। ঠিক ভয় না, কেমন শূন্যতা। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমে বৃষ্টি। আজকাল আবহাওয়ার কোন ঠিক ঠিকানা নেই। যদিও অতসীর বৃষ্টি ভালো লাগে, কিন্তু এখন বৃষ্টি হলে সৌমিক কিভাবে আসবে সেই চিন্তা মাথায় ঘুরতে থাকে। বেশ বৃষ্টির মধ্যেই বাসায় কলিং বেল বাজে। একটু ভীত সন্ত্রস্ত অতসী আই বলে চোখ রাখে। না, সৌমিকই এসেছে, যাক বাবা, বাঁচা গেল। এখন সৌমিকই ওর কাছে সবচেয়ে আরাধ্য। সৌমিক ঘরে ঢুকে একদম ভিজে জবজবা হয়। তার মধ্যে বড় একটা পলিথিনে খাবারের প্যাকেট। আপনার নিশ্চয় ক্ষুধা লেগেছে। বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। তারপরে খুঁজে পেতে 2 প্যাকেট বিরিয়ানি আনলাম। খাওয়ার চিন্তা পরে হবে। আগে যান কাপড় পাল্টে আসেন, পরে অসুস্থ হয়ে যাবেন। অতসীর কণ্ঠে প্রকৃতই আন্তরিকতা ছিল। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়লে মাটি যেমন নরম হয়ে যায়, অতসীর এটুকু আন্তরিকতায় সৌমিকের মনও নরম পেলব হয়ে যায়। সৌমিক দ্রুত ওর রুমে ঢুকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। সৌমিক এসে খাবারের প্যাকেট তুলে প্লেটে বাড়বে এই জন্য অপেক্ষা করতে অতসীর খারাপ লাগে। সে তো একেবারে অক্ষম নয়। আর বিয়ে জিনিসটা তার পছন্দ নয় সত্য, কিন্তু সৌমিক যেখানে এতটাই ভদ্র ব্যবহার করছে, সেখানে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করবে অতসী এতটা খারাপ নয়। প্লেট নিয়ে ওদের ছোট্ট ডাইনিং এ রাখে। রান্নাঘরের ফ্রিজার থেকে বোতলে পানি আনে। বিরিয়ানির প্যাকেট খুলে প্লেটের পাশে রাখে। সাথে রাখা শসা, টমেটোর সালাদ আলাদা একটা প্লেটে রাখে। আরেকটা পকেটে রেখে 2টা চামচ। কাচের গ্লাস এনে রাখে টি প্লেটের বাম পাশে। সৌমিক ডাইনিং এ ঢুকে কিছুটা অবাক হয়। অতসী খুব সুন্দর করে টেবিলে সব খাবার গুছিয়ে ওর জন্য অপেক্ষা করছে। সৌমিকের ভীষণ ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আবির্ভূত হয়ে পড়ে। প্লেট নিয়ে বসার পরে খাবার নিয়ে নাড়াচাড়া করতে থাকে। আপনি বুঝি বাইরের খাবার মোটেই খেতে পারেন না? সৌমিকের খাবার নাড়াচাড়া করতে দেখে অতসী প্রশ্ন করে। না, না তা কেন? বাইরে তো প্রায়ই খাই। সব সময় রান্না করার সময় হয় না। তাহলে খাচ্ছেন না কেন? বিরিয়ানিটা তো ভালোই। আসলে অন্য একটা কারণে খেতে পারছি না। অসুবিধা না হলে বলতে পারেন। না, না, অসুবিধার কিছু নেই। মা মারা গিয়েছেন সেই ক্লাস 9-এ যখন পড়ি। তারপরে এত বছর পরে কেউ আমার জন্য খাবার টেবিল গুছিয়ে অপেক্ষা করছিল। এজন্য বেশ নস্টালজিক হয়ে গিয়েছি। আপনি খান, আমিও খাচ্ছি। অতসী খুবই অবাক হয়। এত ছোট্ট একটা বিষয় কারো জীবনে বড় কোন বিষয় হতে পারে ওর জানা ছিল না। আপনজন হারা জীবন কেমন হতে পারে এই ব্যাপারে ওর কোন আইডিয়া নেই। মা বাবার ফোন রিসিভ না করার জন্য ওর ভীষণ অনুতপ্ত লাগে। খাওয়া শেষ হলো কিন্তু বৃষ্টি শেষ হলো না। বাধ্য হয়ে সৌমিক আর অতসীর বাইরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতে হলো। অতসী রুমে এসে প্রথমে ওর বাবাকে কল করলো। বাবা, কেমন আছো? আমাদের উপর এতটাই অভিমান করে আছিস মা? ফোন দিলে রিসিভ করিস না। তোর যদি ভালো নাই লাগে চলে আয়। জোর করে সংসার করা যায় না। আমাদের মনে হয় ভুলই হয়ে গেছে মা। বেশ ধরা গলায় কথাগুলো বললেন শফিক হাসান। অতসীর খুব মন খারাপ হলো। ও তো আসলে সেই অর্থে খারাপ নেই, বরং এখানে শ্বশুরবাড়ির কোন ঝামেলায় নেই। ওর বান্ধবীদের মুখে যেসব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনতে হয়েছে।
বিয়ের পরের দিন রান্নাঘরে ঢুকিয়ে বলেছে, তোমার হাতে রান্না খাবে সবাই। কিংবা বিয়ের কনের অনেক জিনিস, কসমেটিক্স বরের বোন বা ননদের মেয়ের পছন্দ হয়েছে এটুকু বলে হাতিয়ে নিয়েছে। এগুলো শুনলে অতসীর ভয়ঙ্কর রাগ হতো। রান্না তো করতেই হয়, একা থাকলেও তো রান্না করেই খেতে হয়। কিন্তু তাই বলে এভাবে পরীক্ষায় ফেলে কেন? আর বিয়ের জিনিস অন্যেরা নেবে কেন? পছন্দ হলে ভাই বা মামাকে বলে কিনে নেবে, কিন্তু বউয়ের জিনিস কেন নেবে? সেই হিসেবে অতসী অনেক ভালো আছে। আর তাছাড়া সৌমিক আসলেই অনেক ভদ্র এবং বিবেক বিবেচনা সম্পন্ন ব্যক্তি। অন্তত এখনো পর্যন্ত তাই মনে হয়েছে। পরেরটা পরে বোঝা যাবে। আমাদের দেশে বিয়ের পরে স্বামী শ্বশুরবাড়ির সাথে বনিবনা না হলে মেয়ে বাবার বাড়ি ফিরে গেলে কতটা দুরবস্থা হতে পারে সেটা অতসী ওর বোন অমূল্যাকে দিয়েই বুঝেছে। বেচারিকে তো দেশে ছাড়তে হলো, এজন্য অতসী সেই পথে হাঁটতে চায় না। আর সেই রকম কোন পরিস্থিতি তৈরি হয়নি। বাবা, তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি। তাহলে ফোন ধরিস না। আমাদের কি চিন্তা ভাবনা হয় না? আমরা কি তোর ভালো চাই না? খারাপের জন্যই কি বিয়ে দিলাম? বাবা, তুমি ভুল বুঝো না। আসলে হঠাৎ করেই এই বিয়ে হয়ে গেল। নতুন জায়গা, নতুন পরিবেশ। আমি ঠিক বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করো। আর মাকে বলো আমি ভালো আছি। সমস্যা নেই, একটু সামলে নিয়ে আমি ফোন দেব। আচ্ছা মা, তুই ভালো থাকলেই আমরা ভালো থাকি। বাবার সাথে কথা বলে অতসীর মনটা হালকা হলো। আসলে বাবা মাও অসহায়। সমাজ তাদেরকে নানান বিষয়ে ক্ষত বিক্ষত করে ছাড়ে। বৃষ্টির দিনে অতসীর চা খাইতে ইচ্ছা করে। আর তাছাড়া আজ চা বা কফি কিছুই খাওয়া হয়নি। সৌমিক মনে হয় নিজের রুমে ঘুমাচ্ছে। রান্নাঘরে খুঁজলে নিশ্চয় চা কফি পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে রান্নাঘরে এসে দেখে সৌমিক প্লেট গ্লাস ধুয়ে রাখছে। অতসী কিছুটা লজ্জা পেল। ওর উচিত ছিল নিজের গ্লাস প্লেটটা অন্তত ধুয়ে রাখা। সৌমিক বাবা মাকে নিয়ে আবেগী কথা বলায় অতসী নিজেও আবেগাক্রান্ত হয়ে খাওয়া শেষ করে দ্রুত রুমে গিয়েছিল। গ্লাস প্লেট ধোয়ার কথা মনেই ছিল না। আমি খুব দুঃখিত। এসব তো আমারও ধোয়া উচিত ছিল। দুঃখ প্রকাশের কিছু নেই। আপনি আসলে নতুন জায়গায় এসে হঠাৎ করে খাপ খাওয়াতে পারছেন না। একটু তো সময় লাগবেই। সমস্যার কিছু নেই। একদম ঠিক বলেছেন। আসলে এভাবে হঠাৎ করে বিয়ে, তারপর এখানে আমি এখনো ঠিক ঘোরের মধ্যে আছি। আপনি বুঝতে পেরেছেন, এজন্য ধন্যবাদ। বোঝাই তো উচিত। এখন বলেন, কিছু লাগবে? আসলে আর চা খাওয়া হয়নি। তার উপরে এমন বৃষ্টি। এজন্য রান্নাঘরে এসেছিলাম, যদি চা পাতি থাকে চা খেতাম। চা, চিনি, দুধ সবই আছে। কিন্তু আমার বানানো চা নিজেরই পছন্দ হয় না। আমিই বানাচ্ছি। আপনি খাবেন? চায়ের নিমন্ত্রণ মিস করে কি ঠিক? চুলার উপরে ডান পাশে কাবার্ডে সব পাবেন। বাহ, সব সুন্দর করে সাজানো তো। ধন্যবাদ। বেশ মিষ্টি একটা হাসি দিয়ে বলল সৌমিক। অতসীকে সৌমিক চায়ের পাতিল এগিয়ে দিল। এরপর একটু দূরে দরজা ঘেঁষে দাঁড়িয়ে থাকলো। অতসী আপন মনে চা বানাচ্ছে। সৌমিকের এই চা বানানোর দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে। মেরুন রঙের এই ড্রেসটাতে মেয়েটাকে বেশ মানিয়েছে। মাথায় অর্ধেক কাপড় টেনে দেয়া, তাতে বেশ একটু বউ বউ লাগছে। দুগোছা চুল সে ছোট্ট ঘোমটার ফাঁক দিয়ে বের হয়ে ওর মুখের দুই পাশে ঝুলে আছে। সৌমিকের কাছে এটুকুই বেশ স্বপ্নের মতো লাগে। ওর একটা সংসার হবে, এমন বউ রান্নাঘরে ওর পাশে থাকবে, এটা তো অনেক বড় কিছু। চা বানানো হলে সৌমিকই একই ডিজাইনের দুইটা কাপ এগিয়ে দেয়। এখানে দাঁড়িয়ে না খেয়ে বরং বারান্দায় বসি। সেখানে কি বসার কিছু আছে? না, কিছু নেই। ভাবছিলাম দুইটা বেতে চেয়ার কিনবো, পরে আর কেনা হয়নি। আচ্ছা, ডাইনিং এর দুইটা চেয়ার নিয়ে যায়। এখন হালকা বৃষ্টি পড়ছে, বেশ একটু ঠান্ডা বাতাস। দুইজন চা নিয়ে বসে। বাহ, আপনি তো দারুণ চা বানান। ধন্যবাদ। যেদিন কেনাকাটা করতে যাব, ছোট্ট একটা হামানদিস্তা কিনবো। দুধ চায়ে একটু এলাচ পিষে দিলে দারুণ ঘ্রাণ হয়। অতসীর এই কথাতে সৌমিক খুব খুশি হয়। ওর চেহারা ঝলমলে হয়ে ওঠে।
যাক, মেয়েটা আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে। সৌমিকের খুশি অতসী টের পায়। ছেলেটা দেখতে খারাপ না, আরো ভালোই আচরণ। অতসীর আশঙ্কা ভয় আস্তে আস্তে কাটতে থাকে। আপনার সম্পর্কে তো তেমন কিছুই জানি না। জানতে চাই। আমি তোমার সম্পর্কে সবই জানি, অতসী মনে মনে বলে সৌমিক। এরপর চায়ের কাপ নামিয়ে অতসীর দিকে এই প্রথম সরাসরি পূর্ণাঙ্গ দৃষ্টিতে তাকায়। অতসীর হঠাৎ কেমন লজ্জা লাগে, মুখ নামিয়ে ফেলে। সৌমিকের চাহনি থেকে একটু প্রেমিকের দৃষ্টি ছিল, নাকি ভুল দেখলো? ভালোবাসা জিনিসটাকে কখনোই কোন ভাষায় বোঝানো যায় না। যত ভালো লেখক হোক কিংবা যত ভালো কথা শিল্পী হোক, আসল ভালোবাসা সেটাই যার অধিকাংশ কথাই না বলা থাকে। সৌমিক অতসীকে ভীষণ পছন্দ করে। অতসী কিছুটা মেজাজি এটা জানে। অতসীর সাথে কথা না হলে ওর বড় বোন অনন্যার সাথে ওদের বিয়ের কথা শুরু হওয়া থেকেই নিয়মিত কথা হয়। অতসীর পছন্দ অপছন্দ অনন্যার চেয়ে ভালো কেউ জানে না। অনন্যাই প্রথম আলাপ শুরু করে ছোট বোনকে কার হাতে দিচ্ছে সেটা একটু যাচাই করতে। নিজে তো ধরা খেয়েছেই, আদরের ছোট বোন ভালো থাকুক, এটাই ওর বড় চাওয়া। সৌমিকের সাথে কথা বলে অনন্যা খুব খুশি। ছেলেটা আসলেই অনেক ভালো, ভদ্র, বিনয়ী। অতসীর অনেক ছবি সৌমিককে দেয়, যা দিয়ে সৌমিক কল্পনার জগতে রঙিন ভালোবাসার স্বপ্ন বুনে। সৌমিক জানে অতসী বিয়েতে নিমরাজি ছিল, এজন্য ও অতসীর সাথে কথা বলে খুব ভেবেচিন্তে। আবার নিজের খোলস ভেঙে টুকটাক কথা বলে অতসীকে সহজ করে নেয়ার জন্য। সৌমিককে স্বামী হিসেবে না মানুক, যেন একজন বন্ধু হিসেবে মানতে পারে। কিন্তু আজ এই বৃষ্টিমুখর দুপুরে কেমন যেন হৃদয় আলোড়িত হয়। এই যেন সেই বৃষ্টিমুখর ক্ষণ যখন এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়। কিন্তু সৌমিক যখন বুঝতে পারে অতসী অস্বস্তি বোধ করতে পারে, দ্রুত নিজেকে সামনে নেয়। অতসী ওর স্ত্রী, তার মন জয় করার সবচেয়ে বড় মিশন। চায়ের কাপ হাতে নিয়ে বাইরে তাকিয়ে কিছুটা উদাসী কণ্ঠে বলে, আসলে আমার নিজের জীবনে তেমন কোন বৈচিত্র্য নেই। ছোটবেলায় বাবা মা হারা, অন্যের দয়া অনুগ্রহে বড় হয়েছি। হলে হোস্টেলেই কেটেছে জীবন। বাবা, মা, আপনজন, সংসার এসব আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। মনে হয় যেন রূপকথা। আমি জীবনে খাওয়ার কষ্ট করেছি, বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করেছি। এরপর যখন টাকা উপার্জন করা শুরু করেছি, প্রথমেই সঞ্চয় করা শুরু করেছি যেন ছোট্ট একটা বাসা আমার নিজের নামে থাকে। আমার যদি কখনো কোন পরিবার হয়, তারা যেন ভালো থাকে। আমি তো কখনো মেয়েদের সাথে মিশিনি, আমার ব্যবহার অনেক সময় অসংলগ্ন হতে পারে। কিছু মনে করবেন না। কথা বলতে বলতে সৌমিকের গলা ধরে আসে। জীবনের নানা কষ্টের কথা মনে পড়ে। অতসীর কেন যেন খুব মায়া হয়। ওর মনে হয়, ওর থেকে একটু দূরে বসে থাকা ছেলেটা মনে মনে বড্ড একা, দুঃখী আর ভালোবাসার কাঙাল। আমার কথাই বললাম, আপনার কথা কিছু বলুন। আপনার পছন্দ অপছন্দ এসব। আমার জীবন আপনার চেয়ে নিরামিষ। টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এই করা যাবে না, সেই করা যাবে না, এর মধ্যে বেড়ে ওঠা। তারপরে বড় বোনের জীবনে কালো অধ্যায়ের কারণে আমার জীবনে আরো বিধিনিষেধ জারি হলো। অনার্স শেষ করলাম, তারপরেই তো এইখানে এভাবে। এই বিধিনিষেধে নিশ্চয় আপনার কোন স্বপ্ন ভঙ্গ হয়েছে। বেশ কষ্ট নিয়ে বললেন কিনা। এই প্রশ্নে অতসী কিছুটা থমকে গেল। সামান্য পরিচয় এত সব বলে কি ঠিক হবে? পরে মনে হলো, বিয়েই তো হয়ে গেছে, এখন বলেও বা কি। আমি খুব গান ভালোবাসতাম, টুকটাক শিখেছিলাম। স্কুল কলেজের অনুষ্ঠানে একটু আধটু গাইতাম। কিন্তু ভার্সিটিতে ওঠার পরে মা কঠিনভাবে নিষেধ করে দেয়। এমনকি বাড়িতে গাইতে দিত না। এটাতে খুব কষ্ট পাই। কি বলেন? এটা তো দারুণ একটা গুণ, সৃষ্টিকর্তা প্রদত্ত। মা কেন নিষেধ করলেন বুঝলাম না। মায়ের পুরোটা দোষ দিই না। আপুর ডিভোর্সের পরে আমরা যেন সমাজে এক ঘরে হয়ে যাই। আমাদের চলাফেরা, কথাবার্তা সবই যেন দোষের কারণ। আত্মীয় স্বজন নিয়ে বেশি সমালোচনা করে। এজন্যই কটু কথায় ত্যক্ত বিরক্ত হয়ে মা আমন করে। আপনাকে একটা কথা বলি, মাইন্ড করবেন না? আপনার কণ্ঠের গান দুই এক লাইন শোনা যাবে?
কেন জানি খুব কৌতূহল হচ্ছে। আপনার প্রস্তাবটা অস্বস্তিকর, কিন্তু কৌতূহলটা অস্বাভাবিক না। আর আমি গাইতে পছন্দ করি, যদিও রেওয়াজ নেই বহুদিন। কিন্তু এই পরিবেশটাই গানের পক্ষে। একটু চুপ করে অতসী গাইতে থাকে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। ভুলিও স্মৃতি মম, নিশির স্বপন সম আঁচলের গাথা মালা ফেলিও পথ পড়ে। অতসীর কণ্ঠ অদ্ভুত সুন্দর, স্বপ্নের মতো। আস্তে আস্তে গাইছে, তবুও কি যে মাদকতা ছড়ানো কণ্ঠ। অনন্যা বলেছে, অতসীর এই শখের কথা। আজই যে সৌমিক গান শুনতে চাইবে ভাবে নাই। কথা প্রসঙ্গে চলে এসেছে। অতসীও রাজি হওয়াতে সৌমিক খুব খুশি। বাইরে বৃষ্টি, হাতে চায়ের কাপ, আর সামনে অদ্ভুত সুন্দর গান গাইছে অপূর্ব এক নারী। প্রেমে পড়া বারণ থাকলেও চুপি চুপি প্রেমে না পড়ার কোন কারণ নেই। সৌমিক বৃষ্টির ফোঁটার মতো টুক করে প্রেমে পড়ে। এবার সৌমিক চিন্তিত। এই রোগের কোন ওষুধ নেই। নিরাময় একটাই, অতসীকে এভাবেই প্রেমের রোগে আক্রান্ত করতে হবে। সাদাসিধা সৌমিক কি সেটা পারবে? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। সৌমিকের মনের মধ্যে অকারণে এই গান বেজে ওঠে। ব্যালকনি থেকে উঠে এসেছে। বৃষ্টিও এখন তেমন নেই, একটু হালকা টিপটপ শব্দ। বেশিরভাগ শব্দই গাছের পাতা থেকে বৃষ্টির পানি পড়ার ছান্দসিক শব্দ। আকাশে মেঘ থাকায় সন্ধ্যা যেন আগে নেমে অন্ধকার পরিবেশ। সৌমিক ল্যাপটপে অফিসের কিছু কাজ নিয়ে বসে। আজকাল জাহিদ ভাইয়ের দুষ্টামির জ্বালায় অফিসে কাজ করাই কষ্টকর হয়ে গেছে। ভদ্রতা করে কিছু বলা যায় না, একই অফিসে কাজ করতে হবে। আবার এত বেশি ফাজলামি করে হজম করা কষ্টকর। অতসী ঘরে ফোন নিয়ে ব্যস্ত। ওর গার্লস গ্রুপে মেসেজে পরিপূর্ণ, যার উত্তর সে দেয়নি। একটা গ্রুপ কল করে, তার আগে রুমের দরজা বন্ধ করে দেয়। বান্ধবীদের হাউকাউ সৌমিকের কানে গেলে ব্যাপারটা ভালো হবে না। কি রে বর পেয়ে আমাদের বলেই গেলি? একেবারে ফোন বন্ধ। বাব্বা কি রোমাঞ্চ! এভাবে একের পর এক আক্রমণ। অতসী চুপ করে সবার কথা শুনে। এরপর সবার কথার উত্তরে ধীরে ধীরে বলতে থাকে, আমরা মধ্যযুগে বাস করি না। আমাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, পরস্পর জানাশোনা জরুরি। এখন সৌমিক মেইন বেডরুম ছেড়ে দিয়েছে, ও তো অন্য রুমে থাকে। আমাদের মাঝে বোঝাপড়াটা আগে হওয়া দরকার। লে হালুয়া। এভাবে এক বাসায় ভাড়া থাকার মতো থাকলে বোঝাপড়া কিভাবে হবে বান্ধবী? তোকে নিরস জানতাম, এখন দেখি তোর বড় আরো এক কাঠি উপরে। নিরসের সাথে নিরামিষ। এক বান্ধবী রাম খোঁজা দেয়। অপরজন সায় দিয়ে বলে, হ্যাঁ রে, তোর বরের আবার অন্য কোথাও ইটিস পিটিস নাই তো? বিয়ে করা বউকে কেউ আরেক ঘরে রেখে? বান্ধবীদের খোঁচায় অতিষ্ঠ হয়ে অতসী কল কেটে ফোন অফ করে দেয়। মেজাজ খিচে যায়। আবার ফোন অন করে বড় বোন অনন্যাকে একটা মেসেজ পাঠায়, ফ্রি সময়ে যেন কল দেয়। অনন্যাকে এই সময় সচরাচর পাওয়া যায় না, কিন্তু আজ কিভাবে যেন ফ্রি ছিল। কল দেয় প্রায় সাথে সাথে। কি অবস্থা রে? আপু, হাজবেন্ড ওয়াইফ কি একই ঘরে থাকা বাধ্যতামূলক? কেন হঠাৎ এই প্রশ্ন? আমি তো আলাদা ঘরে থাকি। মানে আপাতত আর কি। এটা নিয়ে বান্ধবীরা কি যে ট্রল করলো। আলাদা থাকার এই বিষয়ে নিশ্চয় সৌমিক অফার করেছে। হু, এটা তার ভদ্রতা। তোমাকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছে। এখন তোমার উচিত দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে একই রুমে থাকা, কারণ এতে বোঝাপড়াটা আসলে দ্রুত হয়। আমি মনে করি হাজবেন্ড ওয়াইফের আলাদা থাকাই ঠিক না। অবশ্য সৌমিককে স্বামী হিসেবে মানতে না পারলে আলাদা কথা। সেটা না আপু। সৌমিক ভালো ছেলে, সন্দেহ নেই। কিন্তু কিন্তু কি? কিন্তু কিভাবে বলবো যে আসেন আমার সাথে থাকেন? বিব্রতকর না ব্যাপারটা? উফ, আমি তোকে বুদ্ধিমান ভাবতাম। বলবি তোর একা থাকতে ভয় লাগছে। তাই একটু লাগছে আপু। গত রাতে এতই ক্লান্ত ছিলাম বুঝিনি। আজ বৃষ্টি হওয়াতে আশেপাশে কোন সারা শব্দ নাই। কেমন নীরব নীরব। তো সেটাই বলবি গাদি। তবুও কেমন দ্বিধা লাগছে।
দেখ, তুই যথেষ্ট বড় হয়েছিস। আর সৌমিক এমন ছেলে না যে তোকে কোন ধরনের অস্বস্তিকর অবস্থায় ফেলবে। হু হু কি? ফোন রাখো, ওর সাথে কথা বল। বোনের ধমকে ফোন রেখে অতসী কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর কিছু একটা ভেবে সৌমিকের রুমে উকি দেয়। রাতে খিচুড়ি খাবেন? বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মজা। দারুণ অফার দিলেন, চলেন তুলে দিই। আমি খিচুড়ি রাখতে পারি, কিছুটা আমতা আমতা করে বলল অতসী। আসলে সবার কটাক্ষ আর ধমক খেয়ে বুঝতে পারছিল না কি বলবে। বাহ, তাই নাকি? আপনাকে হেল্প করে চলুন। কোথায় কি আছে আপনার তো আর জানা নেই। একসাথে রান্নাঘরে ঢুকে অতসী আর সৌমিক। সৌমিকের এমন উদার মন অতসীর খুব ভালো লাগে। ওর বোন বিয়ের আগেই বলেছিল সব ছেলে খারাপ না। আমার জীবন দিয়ে তোর জীবন যাচাই করতে যাস না। তবুও অতসী ট্রমা কাটতে চায় না। সৌমিক পেঁয়াজ রসুন কেটে দিল। অতসী খিচুড়ি তুলে দেয়। আবার সেই অখণ্ডনী শব্দ। কি বলবে বুঝতে পারছে না। আমাকে তুমি করেই বলবেন। আপনি শুনতে কেমন কটন্ত লাগে। আমি পরিবারের ছোট, এমন আপনি শুনতে অভ্যস্ত না। অতসী ওনার এক অংশ আঙুলে পেঁচাতে পেঁচাতে বলে। আমাকে বুঝি খুব মুরব্বী মনে হয়? দুষ্টুমি কণ্ঠে বলে সৌমিক। জি না, মানে আমাকে যেভাবে আপনি জি বলছেন তাতে মনে হচ্ছে আমি চুল পাকা কোন মুরব্বী। শোনেন, মানুষ তো বন্ধুকেও তুই তুমি করে বলে। আমি আপনার হাজবেন্ড, বিরাট ভারী কি কিছু এসব না ভেবে স্রেফ বন্ধু ভাবেন আর তুমি করে বলেন। উফ সরি, আমিও তোমাকে তুমি করেই বলি। ব্যাপারটা ইজি লাগবে। অতসী খুশি হয়। ইজি হয়েই বলে ওঠে। আমার মনে হচ্ছে একা এক রুমে থাকতে ভয় ভয় লাগবে। গত রাতে এতই ক্লান্ত ছিলাম যে বুঝিনি। আজ কেন জানি বেশি চুপচাপ পরিবেশ মনে হচ্ছে। তুমি কি আমার সাথে থাকবে? বেশ একটু অনুনয় ভরা কণ্ঠে অতসী বলে ওঠে। সৌমিকের হার্টবিট মিস করে। এ কি প্রেয়সীর আহ্বান নাকি একা থাকতে না পারার ভয়? সৌমিক মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। ভালোবাসায় অনেক জ্বালা, অন্যের মন নিয়ে খালি নানান রকম চিন্তা করতে হয়। পাছে ভালোবাসার মানুষের মনে কষ্ট দিয়ে ফেলে। সৌমিক হাসে। অতসী যেন অস্বস্তি বোধ না করে এই জন্য খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়। নতুন জায়গায় এমন হওয়া স্বাভাবিক। আমি তোমার সাথে থাকবো, সমস্যা নেই। খিচুড়ি রান্না হতেই সৌমিক পেঁয়াজ মরিচ দিয়ে বাদামি করে ডিম মামলেট করে। ধোয়া ওঠা গরম খিচুড়ির সাথে ডিম মামলেট খেতে বেশ জোশ। বাহ, তুমি তো দারুণ খিচুড়ি রান্না করো। মজা হয়েছে, মুগ্ধ কণ্ঠে বলে সৌমিক। এটা হচ্ছে অসহায় সহায়। মানে? মানে আমি তো তেমন রান্না বান্না করি না, তেমন একটা পছন্দ না। কিন্তু কোন কারণে মা অসুস্থ হলে বা রান্না করতে না পারলে তখনই খিচুড়ি দিতেই চালিয়ে দিই। এজন্য এটা খেতে মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে তো এটা চালাই দেন খিচুড়ি। সৌমিক আর অতসী একসাথে হেসে ওঠে। সৌমিকের হাসিটা খুব সুন্দর। ও হাসলে পুরো চেহারা, এমনকি ওর চোখ পর্যন্ত হেসে ওঠে। বেশ লাগে দেখতে। অতসী কি তাহলে সৌমিকের উপরে ক্রাশ খাচ্ছে? না বাবা, এসব ক্রাশ খাওয়া যাবে না। একসাথে থাকতে হলে যতটুকু সম্পর্ক না হলে নয়, ঠিক ততটুকুই। এর বাইরে যাওয়া যাবে না। কারণ পৃথিবী খুব কঠিন জায়গা। যখন অপরজন বুঝে ফেলে সামনের মানুষটা তাকে পছন্দ করে, অমনি অবহেলা শুরু হয়। শুরু হয় ভালোবাসার অবমাননা। কোন রকম প্রত্যাশা ছাড়াই অতসী সংসার শুরু করেছে। এখন এসব পছন্দ, ভালোবাসা এসবের অহেতুক প্রত্যাশায় জড়িয়ে হতাশ হতে চায় না। কি ব্যাপার, কি ভাবছো? না তেমন কিছু না। নতুন জীবন তো, তাই মাঝে মাঝে কেমন অদ্ভুত লাগে। মনে হয় কোথায় আসলাম, কেন আসলাম। সৌমিকের মায়া লাগে। আসলেই মেয়েদের জীবনটা বেশ কঠিন। মেনে নিতে আর মানিয়ে নিতে জীবন পার হয়ে যায়। চিরচেনা পরিবেশ, স্মৃতিগত জায়গা সব জগিরে আসতে হয়। অতসী, তুমি যদি বিভিন্ন জায়গায় পশ্চিম হয় এমন কোন চাকরি করতে, তাহলে তোমাকে কিন্তু বিভিন্ন পরিবেশে মিশতে হতো, বিভিন্ন জায়গায় থাকতে হতো। ইচ্ছা থাকলেও বাবা মায়ের সাথে থাকতে পারতে না। এখন ভেবে নাও তেমনই একটা বাস্তবতায় আছো।
আর আমাকে না হয় একটু সহ্য করে নিলে। একদম ঠিক কথা। আমার তো বরং অনেক কিছু ফেস করতে হচ্ছে না। শ্বশুরবাড়িতে প্রায় সবাইকেই আত্মীয় স্বজনের নানান আবদার কিংবা উদ্ভট ঝামেলা সহ্য করতে হয়। আমি তো একদম আরাম আরাম একটা নতুন ফ্ল্যাট পেয়েছে। সুতরাং আমার বরং কৃতজ্ঞ হওয়া উচিত। অবশ্য মুরব্বী কেউ থাকা ভালো। আমি তো এই 2 দিনই আমার আম্মার বকাঝকা মিস করছি। আবারও দুইজন হেসে ওঠে। খেয়ে একসাথে প্লেট গ্লাস ধুয়ে ঘরে যায়। সৌমিক অনেকটা দুষ্টুমি করে বলে, মনে হচ্ছে বনবাস থেকে আসলাম। আমি তো নিজ ভূমে পরবাসী হয়েছিলাম। আহা, এত খুশি হওয়ার কিছু নেই। এই ঘরটা এখন আমার। আমি অনুগ্রহ করে থাকতে দিচ্ছি। জো হুকুম, মহারানী। কিং সাইড বিছানায় দুইজন দুই পাশে শুয়ে পড়ে। এই ঘরে ফিরতে পেরেই সৌমিক খুশি। মনের দূরত্ব কমলে দুইজনের মাঝের এটুকু দূরত্ব এমনিতেই কমে যাবে। এসব নিয়ে সৌমিক ভাবে না, বরং অতসী ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কথা বলছে, হাসছে, এটাই অনেক বড় কিছু। মেয়েটা এই ঘর কেন পুরো বাসাটাই নিজের মনে করুক। সৌমিকের মালিকানা নিয়ে নিক। তবেই না সৌমিকের প্রকৃত বিজয়। অতসীর মনেও নানান রকম চিন্তা। সৌমিককে ওর বেশ ভালো, নানা অনেক ভালো ছেলে মনে হয়। বেশিরভাগ বাঙালি ছেলেরা বিয়ে বলতে সম্ভবকেই বোঝায়। যেন কবুল বলে বা সিঁদুর পরিয়ে মেয়ে মানুষের শরীরটাকেই কিনে নিয়েছে। তারপরে মেয়েটার শারীরিক মানসিক কোন অবস্থার কথা চিন্তা না করে নিজের চাহিদা মেটাতে উঠে পড়ে লাগে। অতসীর এইসব মনে হলে ভয় লাগতো। কিন্তু সৌমিক ওর আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে ও কতটাই আলাদা। অতসীর ইচ্ছাকে, অতসীকে কতটা সম্মান করে। সবচেয়ে বড় কথা, সৌমিক ওর স্বামী নয়, বন্ধু হতে চেয়েছে। এটা ভেবেই অতসীর খুব শান্তি লাগে। হালকা করে আলো ছাড়ানো নিচে আলোয় চুরি করে সৌমিকের দিকে তাকায়। মাথায় হাত দিয়ে খুব শান্ত ভঙ্গিতে শুয়ে আছে। অতসীর খুব নিশ্চিন্ত লাগে। খুব নিরাপদে আছে, শান্তিতে আছে, এমন একটা অনুভূতি কাজ করে। কিন্তু হঠাৎ একটা চিন্তায় সে ওর ঘুমের 12টা বাজায়। গ্রুপ কলে এক বান্ধবী যে বলল সৌমিকের অন্য কোন মেয়ের পছন্দ, এজন্য অতসীর প্রতি এমন নিরামিষ আচরণ। এটা যদি সত্যি হয়। হঠাৎ অতসীর খুব অস্বস্তি লাগে। না দেখা, না জানা সেই অলির মেয়ের প্রতি খুব হিংসা লাগে। মেয়েরা ঠিক এই একটা জায়গায় খুব হিংসুটে। পছন্দের মানুষকে কারোর সাথে ভাগ করে নিতে পারে না। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব সব মেয়ে এই একটা জায়গায় একদম এক। এই যেমন অতসী, এত শিক্ষিত সুরুচি সম্পন্ন মেয়ে কোন এক বান্ধবীর অযথা কথায় নির্ঘুম রাত কাটাচ্ছে। সকালে উঠে আগে সৌমিককে জিজ্ঞাসা করবে ওর কি বিয়ের আগে কোন পছন্দের মেয়ে ছিল। অতসী যতই বলুক সৌমিককে অন্য মেয়ের ব্যাপারে সকালে উঠে জিজ্ঞাসা করবে, কিন্তু বাস্তবে হয়ে ওঠে না। নানান চিন্তায় রাতে ঘুমিয়ে গিয়েছিল। সকালে অতসীর যখন ঘুম ভাঙে তখন সকাল হয়ে গিয়েছে, বাইরে পাখির কিচিরমিচির শব্দ। অতসী পাশে তাকিয়ে দেখে সৌমিক গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। আগের দিন অনেক বৃষ্টি হওয়াতে শেষ রাতে বেশ শীত শীত পড়েছে। অতসীর কারণে সৌমিক এই ঘরে আসলেও কোন গাথা আনা হয়নি। অতসীর মায়া লাগে। ওর কাছে থাকা কাঁথাটা আলতো করে সৌমিকের গায়ের উপর দিয়ে বের হয়ে আসে। সৌমিকের বেশ বেলা করেই ঘুম ভাঙে। আজ অফিস ছুটি, অ্যালার্ম দেয়া ছিল না। গায়ের উপরে কাঁথা দেখে কিছুটা অবাক হয়। ভোরের দিকে বেশ শীতই লাগছিল। কাঁথা কখন গায়ে দিল মনে নেই। অতসী ঘরে নেই। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যেতেই সৌমিক দেখলো অতসী ভর্তা ভাতের আয়োজন করেছে। ফ্রিজে তেমন কিছু নেই। আমার রান্নার দৌড় খুব বেশি না, এজন্য এটুকুই করেছি। অতসী, এটুকুই আমার জন্য অনেক বেশি। অনেক ধন্যবাদ যে ঘুম থেকে উঠে এমন ধোয়া ওঠা গরম ভাতের আয়োজন করার জন্য। সৌমিকের চোখে মুখে আনন্দের ছটা। না, মনের মধ্যে অন্য মেয়ে থাকলে এত খুশি হওয়ার কথা না। মনে মনে এসব ভাবে অতসী। সকালে খেয়ে ওরা বের হয়ে যায়। আজ আবহাওয়া ভালো, ওদের অনেক কেনাকাটা বাকি। আগে একটা ড্রেসিং টেবিল, ব্যালকনিতে বসার জন্য 2টা বেতের চেয়ার কেনে। এরপর পর্দা, ম্যাচিং বেডশিট, আরো কিছু টুকিটাকি। এসব কিনতে কিনতে দুপুর হয়ে যায়। বাইরেই খেয়ে নেয়। সবকিছুর ফাঁকে অতসী সৌমিককে নজরদারিতে রাখে।
ফোনে কতটুকু সময় দিচ্ছে, অতসীর দিকে কতটুকু নজর এসব। কিন্তু না, সৌমিকের পুরো মনোযোগ অতসীর দিকেই। আবার কেনাকাটা শেষেও সৌমিক অতসীকে নিয়ে একটা কাপড়ের দোকানে ঢোকে। অতসী, আমার কেন জানি মনে হয় তোমাকে শাড়ি পরলে বেশ সুন্দর লাগবে। নিজের পছন্দ মতো একটা শাড়ি নাও, তাহলে চুড়িও দেবেন। আমার বহুদিনের শখ হিমুর রূপার মতো নীল শাড়ি আর হাত ভর্তি চুড়ি পরবো। অতসীর এই উচ্ছ্বাসে সৌমিক খুশি হয়। ওর মনে হয় অতসী ধীরে ধীরে ওর প্রেয়সী হয়ে যাচ্ছে। বিয়ের পরের জীবনটা সবার জন্যই কঠিন। প্রেমের বিয়ে হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ, দুই সংস্কৃতি থেকে উঠে আসা দুইজন মানুষের একই ছাদের নিচে সবসময় বাস করে মানিয়ে নেওয়া খুব কঠিন। একজনের ঠান্ডা পছন্দ তো অপরজনের গরম। কেউ নরম ভাত খায় তো অপরজনের পছন্দ একটু ঝরঝরে কিছুটা শক্ত ভাত। এমন কত শত মিল থাকে। এজন্যই চীনা প্রবাদী স্বামী স্ত্রীকে রাত দিনের সাথে, সাদা কালোর সাথে তুলনা করা হয়। বিপরীত কিন্তু পরিপূরক। সৌমিকের আজীবনের লালিত ইচ্ছা একটা নিজের গৃহকোণ, একটা সুখী পরিবার। সেজন্য সে যে কোন ত্যাগ স্বীকার করতে রাজি। অতসীকে নিয়ে ওর খুব ভয় ছিল মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু আর অতসীর হাসি মুখ আর সংসারের জিনিস এভাবে আগ্রহ করে কেনা দেখে সৌমিকের ভালো লাগে, নিজেকে হালকা লাগে। কিছু কাঁচা বাজারও করা লাগবে। আর তোমাকে তো আমি চালাইদেন টাইপ খাবারের উপরেই রাখছি। আরে না, কি বলে? আমি এমন খাবারই ভালো বোধ করি। আর আমাকে একটু মায়ের এখানে যেতে হবে। মা হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। তাই নাকি? চলো তোমাকে আগে নামিয়ে দিয়ে আসি। একা না থেকে আমার সাথে থাকলে হয় না? অতসী এখনো তুমি বলাতে ততটা অভ্যস্ত হয়নি। আপনি তুমি বাইরে অনেকটা ভাববাচ্চের কথা বলছে। সৌমিক অতসীর আন্তরিকতায় খুশি হয়। আমার একটা প্রজেক্টের কাজ নিয়ে বেশ ঝামেলায় আছি। তুমি যাও। আমাকে বললেই আমি তোমাকে নিয়ে আসবো। আর আমি তো আজীবনই একা। হঠাৎ করে তো আর একা থাকা শুরু করছি না। অতসীর কেন যেন এই লাস্ট কথাগুলো কান্নার মতো শোনায়। সৌমিকের জন্য মন খারাপ হয়। সৌমিক অতসীকে নামিয়ে রাতে খাবার খেয়ে চলে আসে। অতসী মায়ের পাশে বসে। উনার প্রেসারের সমস্যা হুটহাট বেড়ে যায়। এখন তো আমার বিয়ে হয়েছে, এখন কেন অসুস্থ হওয়া মা? তোরে নিয়ে আমার দুনিয়ার চিন্তা। কখন না জানি চইলা এসে কষা মা, সংসার করতাম না। হ, তোমার কটকটানি শোনার চেয়ে সংসার করা ভালো। আমি কালই চইলে যাব। অতসী কপট রাগ দেখিয়ে বলে। অতসীরা মা অভিজ্ঞ মানুষ। অতসীর রাগে হাসে। উনার মনের চিন্তা দূর হয়ে যায়। মেয়ে যে ভালো আছে সেটা ওর চেহারা দেখে বোঝা যায়। আল্লাহদের ভালো রাখুক মনে মনে দোয়া করে। আর অতসী নিজের চিরচেনা ঘরে, নিজের বিছানায়। কিন্তু কেন যেন অতসীর ফাঁকা ফাঁকা লাগে। ঠিক কি যেন নেই নেই। বারবার সৌমিকের কথা মনে পড়ে। খুব ইচ্ছা করে সৌমিককে একটা কল দিতে। আচ্ছা, সৌমিক কি ঘুমিয়ে পড়েছে? কল দিলে কি হ্যাংলামি হবে? অতসী কি করবে বুঝতে পারে না। সৌমিক বলে যায় সে ছোট থেকেই একা থাকে। একা থাকাতে সে অভ্যস্ত, এখন খুব একটা খারাপ লাগে না। বরং বেশি মানুষজন, হইচই এসবে অস্বস্তি বোধ করে। কিন্তু মানুষের জীবনে কখন কোন পরিবর্তন আসে তা বলা কঠিন। এই যেমন অতসীকে রেখে ওর ফ্ল্যাটে পা রাখতেই কেমন যেন মন খারাপ হয়। মনে হয় কি যেন নেই। ঘরের বাতাসে যেন অতসীর গায়ের মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। নিজের বেডরুমে ইচ্ছে করেই যায় না। সেখানে অতসীর কাপড় চোপড়, জিনিসপত্র আছে। সেগুলো দেখলে আরো মন খারাপ হবে। অন্য সে ঘরে থাকতো সেখানে ঢুকে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে। কাজে যেন ব্যাঘাত না হয় এজন্য ফোন বন্ধ করে রাখে। ল্যাপটপ ওপেন করলে মাথায় একটা চিন্তা হঠাৎ এসে সৌমিককে তোলপাড় করে দেয়। অতসী যদি আর ফিরে না আসে? মানে ভদ্র মেয়ে হয়তো বলতে পারেনি, কিন্তু দেখা গেল কোন কারণে এখানে ভালো লাগেনি কিংবা সৌমিকের কোন আচরণ পছন্দ হয়নি। তারপর বলে দিল সে আর ফিরে আসবে না। এমন তো কতই হয়। এই চিন্তা মাথায় আসতেই সৌমিকের কাজকর্মে আর মন বসল না। লাইট অফ করে শুয়ে পড়ল। হঠাৎ যেন মাথা ব্যথা শুরু হয়েছে। এদিকে অতসীরও মন খারাপ। সৌমিকের নাম্বারে কল করলো কিন্তু ফোন সুইচ অফ। সৌমিক আসলেই ওকে পছন্দ করে তো?
অতসী জীবনে প্রেম করেনি, বিয়ে করতে চায়নি। এখন বিয়ে করে যদি সংসার না টিকে তাহলে লোকলজ্জার বিষয়। আর তাছাড়া ওর আত্মসম্মানেরও বিষয়। ওর কি এমন কোয়ালিটি নেই যে সৌমিক পছন্দ করলো না? এমন নানা চিন্তা মাথায় নিয়ে ঘুমাতে গেল অতসী। পরের দিন সকালে সৌমিক ফোন অন করতেই একটা কল দেখলো অতসী। নিজের উপরে নিজেরই রাগ হলো সৌমিকের। ওর অন্তত ফোন করে জানানো উচিত ছিল যে সে ঠিকমতো পৌঁছেছে। উল্টো নানান অদ্ভুত চিন্তা করে রাতে ভালো ঘুম হলো না, আবার কাজের কাজ কিছুই হলো না। সৌমিক সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে অতসীকে ছোট্ট একটা মেসেজ পাঠালো, তাড়াতাড়ি চলে এসো, পুরো ফ্ল্যাটই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অতসীর ঘুম ভাঙলো বেশ বেলা করে, কারণ রাতে ভালো ঘুম হয়নি। ঘুম ভেঙে ফোন হাতে নিয়ে দেখলো সৌমিক মেসেজ করেছে। ছোট্ট একটা মেসেজ অতসী কতবার করে যে পড়লো। ওর মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। মনের মধ্যে যে দ্বিধা ছিল তা যেন নিমিষেই কেটে গেল। ভাবলো আজ বিকালে চলে যাবে। অতসীর বাবার বাড়িতে আসার কথা ওর বান্ধবীদের কানে কিভাবে যেন চলে গেছে। দুপুরের দিকে হই হই করতে করতে 3-4 জন চলে আসলো। ওদের মধ্যে নীলিমাকে দেখে অতসীর ভালো লাগলো। এই মেয়েটা খুব শান্ত এবং বাস্তববাদী একটা মেয়ে, অন্যদের মতো না। বান্ধবীদের মধ্যে শ্রেয়সী সবসময় একটু খোঁচা দিয়ে কথা বলে, এটাই ওর স্টাইল বলা যায়। দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে সবাই সেটা মেনেই নেয়। কি ব্যাপার বান্ধবী, তোর নিরামিষ বর কি একটু রসিক হলো? সৌমিক মোটের নিরামিষ নয়। রাগ হলো অতসীর, তীব্রভাবে প্রতিবাদ করলো। তাই? তা তোকে তো দেখে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলি মনে হচ্ছে। নিজের রসিকতায় অট্ট হাসিতে ফেটে পড়ল শ্রেয়সী। অতসীর খুব মেজাজ খারাপ হলো। এমন বেয়াদব টাইপ রসিকতা অতসীর সহ্য হয় না। নিজের বাড়িতে শ্রেয়সীকে অপমান করবে কিনা বুঝতে পারছে না। নীলিমা মুখ খুলল। আমি মনে করি এমন কিছু হলে অতসিনী সন্দেহে ভাগ্যবতী। অ্যারেঞ্জ ম্যারেজে এভাবে সময় দেয়া অতসীর বরের ভদ্রতা প্রকাশ পায়। আমাদের দেশের ছেলেদের মধ্যে যে মধ্যযুগীয় বর্বর মানসিকতা আছে সেটার বাইরে অতসীর সৌমিক। বিয়ে মানে শুধু যে স্ত্রীর দেহ ভোগ নয়, বরং একটা বন্ধন, একটা আত্মিক সম্পর্কে নিজেদের বেঁধে ফেলা, এটা যারা প্রকৃতই শিক্ষিত তারাই জানে। এটা মোটেও দুর্বলতা নয়, বরং প্রকৃত ব্যক্তিত্বের অধিকারী, সেটাই বোঝায়। নীলিমার কথা একদম সত্য। অতসীর খুব ভালো লাগে, কিন্তু শ্রেয়সী হেরে যাওয়া মেয়ে নয়। অন্যকে আঘাত করে কিছু মানুষ পৈশাসিক আনন্দ পায়। শ্রেয়সী হলো সেই ধরনের মানুষ। সে দুম করে বলে বসে, কি জানি বাপু, এখন আবার অনেক ছেলেরাই শারীরিকভাবে ফুটবল হয়। তেমন কিছু হলে অতসী বান্ধবী, তোমার কপালে দুঃখ আছে। অতসীর এবার সহ্য হয় না। কিন্তু অতসী যেমন ভালো তেমনি খারাপ হতে জানে। কিভাবে কাকে কোথায় ঘায়েল করতে হয় সেটা ওর ভালোই জানা। অতসী শ্রেয়সীর কথায় বেশ একটা চওড়া হাসি দেয়। এরপর শ্রেয়সীর হাতের কনুইয়ের দিকে বেশ পুরাতন একটা আঘাতের চিহ্ন দেখিয়ে বলে, ঠিক বলেছিস শ্রেয়সী, আমার স্বামী ফুটবল। সবলের চিহ্ন তো এভাবেই বউ বা প্রেমিকার শরীরে রেখে দিতে হয়। শ্রেয়সীর মুখ এবার অন্ধকার হয়ে যায়। শ্রেয়সী একটা ছেলের সাথে প্রেম করত, কিন্তু ছেলেটা শ্রেয়সীর সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই অপর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। শ্রেয়সী সেটা জানতে পেরে খুব হইচই শুরু করে দেয়। প্রথম কথা কাটাকাটি হতে হতে সেই ছেলেটা শ্রেয়সীর গায়ে হাত তোলে, আর তার চিহ্ন হলো হাতেরই আঘাত। অতসী কিংবা ওর বান্ধবীরা সবসময় শ্রেয়সীকে মানসিক সাপোর্ট দিয়েছে এবং কখনোই এই বিষয়টা তোলেনি। আজ শ্রেয়সী এত জঘন্যভাবে অতসীকে আঘাত করেছে যে অতসী আর সামলাতে পারেনি। নীলিমা পরিস্থিতি বুঝে ওদের নিয়ে অতসীদের বাসা থেকে বের হয়ে যায়। অতসীর আগে ফুঁসতে থাকে, অদ্ভুত এই সমাজের মানুষ। এখানে একান্ত ব্যক্তিগত বলে কিছু নেই, যা ইচ্ছা তাই বলা যায়। সৌমিকের অফিসে যাওয়া লাগলো। আজ ছুটি হলেও করার কিছু নেই। প্রজেক্টের লাস্ট ডেট একদম শেষের দিকে। কপাল খারাপ হলে যা হয়, ওর টিমে এবার জাহিদ ভাই আছে। এই লোকের অখাদ্য ধরনের রসিকতা সৌমিকের একদম পছন্দ না। কিন্তু ওই যে কথায় আছে, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। প্রজেক্টের কাজ করতে করতে দুপুর পার। এদিকে ওদের লাঞ্চ করা হয়নি। ওদের বসের নির্দেশে বেশ ভালো রেস্টুরেন্ট থেকে খাবার আসলো। সৌমিক ব্যস্ততায় মোবাইল চেক করতে পারেনি।
খাওয়ার ফাঁকে ফোনে একটা মেসেজ এসেছে দেখলো। অতসী মেসেজ দিয়েছে, আমি আজই চলে আসতে চাই, তুমি কি নিতে আসবে? সৌমিকের মন খুশিতে লাফিয়ে উঠল। মনে হলো এখনই বের হয়ে যায়। খেতে খেতেই বসকে বলে আর কিছুক্ষণ কাজ করেই ও বের হয়ে যেতে চায়। বাকিটা পরের ওয়ার্কিং ডেতে করে ফেলতে পারবে। জাহিদ যেন এই সুযোগই খুঁজছিল। রসিয়ে রসিয়ে বলে ফেলে, বুঝলেন না বসো, বাসায় নতুন বিয়ে করা বউ, এখন কি এর কাজে কামে মন বসবে? আহা, এখন তো রঙিন দিন। জাহিদ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সৌমিক একটা কথায় ঠান্ডা করে দিল। নিজের বউয়ের কাছেই তো যাই জাহিদ ভাই, অন্যের বউয়ের কাছে তো আর যাচ্ছি না, তোর সমস্যা কি? জাহিদ মুখ চুপসে বসে থাকলো। অফিসে জাহিদের নামে নানান রঙিন কাহিনী আছে। তার নাকি কার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সৌমিক কারো ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামায় না, কিন্তু জাহিদ ভাই যখন প্রতি পদে পদে রম্য রসিকতা করে চলেছে, ওর আর সহ্য হয় না। মুখ ফুটে বলে ফেলে। বিকালে সৌমিক এবং অতসী যখন একসাথে বাসায় ফিরছে, তখন দুজনে বিরক্ত। বিরক্ত এই সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি। সৌমিকই প্রথম খেয়াল করে অতসী বেশ মুখ ভার করে আছে। অতসী, চলো আমরা কিছুক্ষণ রিক্সা করে ঘুরি। এখন শেষ বিকেল, গরমটাও কম, হালকা বাতাস আছে, ভালো লাগবে। অতসী মাথা কাত করে সম্মতি দেয়, কিন্তু মুখে কিছু বলে না। তোমার কি খুব মন খারাপ? অতসী মাথা উপর নিচ করে বোঝার মন খারাপ। কেন মন খারাপ সেটা সৌমিক জিজ্ঞাসা করে না। রিক্সা জ্যামে পড়ে একটা ছোট মেয়ে বকুল ফুলের মালা আর গোলাপ বিক্রি করছে। সৌমিক একটা মালা কেনে আর গোলাপ ফুল। অতসী, এই ফুলের ঘ্রাণ আমার বেশ ভালো লাগে, আর ফুলের ঘ্রাণে মন ভালো হয়। এটা নাও, আমার খোঁচা করা, সেখানে পরিয়ে দাও। কি বললে? কেন বাংলার কথা বোঝেন না? আমার খোপায় পরিয়ে দেন। সৌমিক কাঁপা কাঁপা হাতে অতসীর খোপায় জড়িয়ে দেয়। যে আনাড়ি হাতে পরিয়ে দিল, খুলে না নিলে হয়। মেয়েটার এমনিতেই মেজাজ খারাপ, এখন আরো রাগ না করলে হয়। শেষ বিকেলের আলো অতসীর চোখে মুখে লেপটে ওকে স্বর্গীয় দেবী মনে হচ্ছে। সৌমিক চুপি চুপি আর চোখে অতসীকে দেখতে থাকে। অতসী হঠাৎ সৌমিকের দিকে ঘুরে বসে কিছুটা চাপা স্বরে বলে ওঠে, আমি তো আপনার নিজের বউ, তা এমন লুকোচুরি করে দেখার কি দরকার? আমিও আজ সেটাই বলেছি, আমার নিজের বউয়ের কাছে যেতে লজ্জা কিসের? মানে কি? মানে হলো আমার এক কলিগ খালি আমাকে খোঁচা দেয় আমার বিয়ে নিয়ে, নতুন বউ নিয়ে। ব্যাটার চারিত্রিক বদনাম আছে, এজন্য আজ বলেছি নিজের বউয়ের কাছে যাই, অন্যের বউয়ের কাছে নয়। অতসী ফিক করে হেসে ফেলে। মেয়েটার ডান পাশের একটা দাঁতের উপর আর একটা দাঁত, কিন্তু অবাক ব্যাপার হলো এজন্য ও দাঁত বের করে হাসলে অদ্ভুত সুন্দর লাগে। সৌমিক অবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে থাকে। এর আগে কখনো কোন মেয়েকে হাসতে দেখেন নাই? দেখেছি, কিন্তু তারা কেউ আমার বউ না। অতসী আবারও গা দুলিয়ে হেসে ফেলে। হাসির তোড়ে নড়ে পড়ে যায়, যাই হলে সাবধান বস্তু। সৌমিক আকস্মাৎ অতসীকে এক হাত দিলে আলতো করে জড়িয়ে ধরে। অতসী ঠিক হয়ে বসে সৌমিকের দিকে তাকাতেই সৌমিক সরি বলে হাত সরিয়ে নেয়। অতসী চোখ পাকিয়ে বলে, সরি কিসের? আমি কি পরের বউ? আবারও ওর হাসি পায়। ইচ্ছা করেই এক হাত দিয়ে সৌমিকের হাত জড়িয়ে ধরে হাসতে থাকে। সৌমিকের কেমন স্বপ্ন স্বপ্ন লাগে, মনে হয় এটা কি বাস্তব? বিকেলটা অদ্ভুত সুন্দর মনে হয়। জাহিদ ভাইয়ের কথায় অতসী এত হাসলো। না, ব্যাটাকে একদিন বিরিয়ানি খাইয়ে দিতে হবে। খাইতে পছন্দ করে। কিন্তু আপাতত সৌমিক সব ভুলে অতসীর ধরা হাতের দিকে তাকিয়ে থাকে। বুকের মধ্যে যেন ড্রিম ড্রিম করে শব্দ হচ্ছে। ইউ আর দ্য লাইট, ইউ আর দ্য নাইট, ইউ আর দ্য কালার অফ মাই ব্লাড, ইউ আর দ্য কিওর, ইউ আর দ্য পেন, ইউ আর the only thing I want to touch. Never knew that it could mean so much. So much. অতসীর মনের মধ্যে ভালোবাসার রং লেগেছে। অত ওর এত বছর পরে জীবনে প্রথমবার কারো হাত ধরে এতটা স্বস্তি বোধ করছে। মনের মধ্যে আনন্দের প্রজাপতি ছুটছে 101টা। বাসায় ফিরে ঝটপট দুইজন রান্না করে ফেলে।
আর অতসী বেশ ভালো কিছু খাওয়ার আবদার করে। ইউটিউব দেখে রান্না করে পোলাও, মুরগির রোস্ট আর খাসির রেজালা। যদিও পোলাও একটু নরম হয়েছে, রোস্টে লবণ কম আর খাসির মাংসে তেল মশলা বেশি, কিন্তু এটাই রান্না করতে যেয়ে দুইজন খিলখিল করে এসেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো অতসী রোস্টের মুরগিতে লবণ হলুদ মাখাচ্ছিল ভেজার জন্য। এমন সময় নাকের আগা চুলকানো দেশে নাকে মুখে হলুদ লেগে একাকার। অতসীর এই হলুদ লাগানো মুখ হা করে দেখছিল সৌমিক। কি দেখছেন এমন হা করে? তোমাকে বলবো না। আমাকে আপনি করে বলো কেন? আপনার সেফটির জন্য। মানে? মানে জামাই বউ ঝগড়া শুরু করলে বউয়েরা তুমি থেকে তুইতে নেমে যায়। আমি তো আপনাকে আপনি করে বলি, তো বড়জোর তুমিতে নামবো। তুই শোনার রিস্ক নিতে চাইলে আমাকে তুমি বলার জন্য জোর করতে পারেন। উফ, এই মেয়ে তো খুব বিচ্ছু, মনে মনে ভাবে সৌমিক। এরপর চুপি চুপি হাসে। কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? নিশ্চয় আপনার মনে কিছু একটা চলছে। সৌমিক কথা না বলে ওর মোবাইলে তোলা একটা ছবি দেখায়। অতসী রান্নাঘরে কাজ করছে আর ওর সারা মুখে নানান জায়গায় হলুদ মাখানো। অতসী খেপে যায়। এতে যেন অতসীর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। আরে দাঁড়াও দাঁড়াও, আগুন লেগে যাবে তো। কই আগুন? কোথায় আগুন? আতঙ্কিত গলায় অতসী বলে ওঠে। তোমার রূপের আগুন। খেপে গেলে তো তোমার রূপ আরো বেড়ে যাচ্ছে, আমি তো পুড়ে যাব। অতসী লজ্জা পেয়ে যায়। রান্না বান্না শেষ। অতসী ওর বেডরুমে যায়। এরপর বেশ লম্বা সময় নিয়ে গোসল করে। চোখে কাজল দেয়, কপালে ছোট্ট একটা টিপ, হাতে চুড়ি পরে, ঠোঁটে হালকা লিপস্টিক। সৌমিক এদিকে টেবিল সাজায়। ঘরে রাখা মোমবাতি দিয়ে সারা ডাইনিং সাজিয়ে ফেলে। বিকেলে কেনা গোলাপ একটা গ্লাসে পানি ঢেলে সাজিয়ে রাখে। মোবাইলে লো ভলিউমে গান ছেড়ে দেয়। ভালোবেসে, সুখী, নিভৃতে যত না। আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। সৌমিক অতসীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বসে থাকে। কিন্তু অতসী যখন ডাইনিং এ আসে, সৌমিক নিজেই সারপ্রাইজ হয়ে যায়। অতসী ওর দেয়া সেই নীল শাড়িটা পরে হালকা সেজেছে, ওকে একদম অপসরীদের মতো লাগছে। কই খাবার দেন, ক্ষুধা লাগছে। বাহ, ক্যান্ডেল নাইট ডিনার। আপনি নিশ্চিত আমার প্রেমে পড়েছেন? এর উত্তর তোমার জানা। সিরিয়াস মুড নিয়ে বলে সৌমিক। কিন্তু বাস্তবে ওর হার্ট মিস করছে। অবশ্যই জানা। আপনি তো নিজের বউয়ের প্রেমে পড়েছেন, অন্যের বউয়ের তো আর না, হি হি। মেয়েটা হাসলে কি অদ্ভুত ভালো লাগায় পড়ে যায় অতসী। অল্প অল্প করে খাবার খায়, আর মাঝে মাঝে গানের সাথে গুনগুন করে। সৌমিক খাবে কি, ও শুধু তাকিয়ে অতসীকে দেখে। খাওয়া শেষে সৌমিক অতসীকে ব্যালকনিতে ওদের সদ্য কেনা চেয়ারে বসতে বলে। এরপর কিছুক্ষণ পরে একটা হারমোনিয়াম বেশ কষ্টে সৃষ্টি সেখানে আনে। এটা তোমার জন্য উপহার। এখন থেকে তুমি ইচ্ছা মতো গান গাইবে। একটা ঘর তোমার রেওয়াজের জন্য থাকবে। আমি বহু খুঁজে এটা কিনেছি কারণ ভালো একটা বুঝি না। আর কিছু লাগলে নির্দ্বিধায় জানাবে। দেখো অতসী, আমার আপন বলে এই দুনিয়াতে কেউ ছিল না। আমার কোন পরিবার ছিল না, বন্ধন ছিল না। এখন তুমি আমার একমাত্র আত্মীয়, পরিবার আমার বন্ধন। তোমার শখ, ইচ্ছা, আল্লাহর সবকিছুই আমার জন্য অত্যন্ত ভালো লাগা। অতসীর চোখে পানি এসে যায়, ওর মনের সব দ্বিধা মুছে যায়। সৌমিক একদম অন্যরকম, ভীষণ ভালো। ভালোবাসা যায় এমন কেউ। অতসী নিজেই সৌমিকের হাত ধরে। আপনিও আমার একান্ত আপন। আমার মনে যতটুকু দ্বিধা ছিল, আপনার সংস্পর্শে এসে সবটুকু কেটে গেছে। আপনাকে ভালো না বাসলে ভীষণ অন্যায় হবে। আজ থেকে আপনার ভালো লাগা মানেই আমার ভালোবাসা। সৌমিক হাত ছাড়িয়ে আবার ঘরে যায়, আবারও হাতে কিছু একটা নিয়ে আসে। এক জোড়া সোনার নুপুর। টুক করে বসে অতসীর পায়ে পড়াতে থাকে। আমি জানতাম একদিন তুমি আমাকে গ্রহণ করবেই। সেটা যে এতটা দ্রুত হবে বুঝিনি। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি বিয়ের সময় এটা বানিয়েছিলাম। যেদিন তুমি আমাকে মেনে নিতে পারবে, সেদিন নিজ হাতে পরিয়ে দেব সেই আশা নিয়ে। আজ আমার সেই আশা পূরণ হলো। মুগ্ধ চোখে অতসী নুপুরের দিকে তাকিয়ে থাকে।
এত সুন্দর মুহূর্ত যেন জীবনে বারবার আসে। সৌমিকের হাত ধরে দাঁড়িয়ে যায়। এত কিছু দিচ্ছেন, কিন্তু আমাকে তো গ্রহণ করছে না। কি বলো? তোমাকে গ্রহণ করছি না মানে? তুমি তো অবশ্যই জীবনে জড়িয়ে আছো। যে আপনার জীবন জড়িয়ে যে আছে, তাকে জড়িয়ে ধরতে দিলে কিসের? সৌমিক পরম আবেগে অতসীকে জড়িয়ে ধরে। মুখ তুলে কপালে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। বাইরে তৃতীয় দ্বাদশী চাঁদ তার আলো ছড়িয়ে আশীর্বাদ করে এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ যুগলের প্রতি। সৌমিকের হৃদস্পন্দনে অতসীর নাম উচ্চারিত হতে থাকে। সমাপ্ত।